একটা স্বস্তির খবর এসেছে। তামিম ইকবাল কথা বলেছেন তার পরিবারের সাথে, তার স্ত্রীর সাথে এবং উপস্থিত যারা ছিলেন তার বড় ভাই নাফিস ইকবাল, আকরাম খান এবং পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদের সাথে তিনি কথা বলেছেন। চোখ খোলার পরে কিছুটা সময় তিনি আসলে চুপ করেছিলেন, তবে ধীরে ধীরে তিনি তার ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং যতটুকু কথা আসলে বলার যায় ততটুকু কথা তিনি আসলে বলেছেন। মানে এখন পর্যন্ত বলা যায় যে তামিম ইকবালের উম, বড় ধরনের যে অ্যাটাকটা হয়েছিল সেই অ্যাটাকটা যে ধরনের সিচুয়েশনে আসলে হতে পারত সেটা আসলে এখন পর্যন্ত আসলে হয়নি। বলা যায় যে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং মানুষের দুয়ায় তিনি আসলে তার বড় যে ধাক্কাটা ছিল সেই ধাক্কা থেকে তিনি আসলে মুক্তি পেয়েছেন। তবে এটা বলা যাবে না যে তিনি পরিপূর্ণভাবে এখনই সুস্থ হয়ে গিয়েছেন, কারণ আপনারা জানেন একদম শুরু থেকে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, আমি যদি কিছুটা সামারি করি তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে যে তামিম ইকবাল যখন মাঠে নামবেন তার আগেই কিন্তু তিনি কিছুটা ব্যথা অনুভব করেছিলেন, তখন হয়তো ভেবেছিলেন এটা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তবে ফিজিওর সাথে কথা বলেছিলেন, সেটা খুব বেশি ছিল না। টস করার পরে খেলা চলছিল, হঠাৎ করেই আসলে তামিম ইকবাল আবারও ব্যথার তীব্রতা যখন বাড়ে তখন মাঠের যে মেডিকেল টিম আছে সেই টিম তার চিকিৎসা দেওয়ার জন্য যায়। যখন একটা সময় তিনি ড্রেসিং রুমে চলে আসেন তখন সেই ব্যথার যখন তীব্র হচ্ছিল তখন অবস্থার বেগতি দেখে তিনি আসলে ঢাকা যাওয়ার, মানে তিনি সচরাচর যেখানে চিকিৎসাটা নেন সেখানে যাওয়ার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার জন্য তিনি আসলে বলেছিলেন। কিন্তু যখন হেলিকপ্টারটা আসলো, আসার পরপরই আসলে তিনি উঠবেন তার আগেই তার অবস্থা কিন্তু আরো অবনতি হলো। একটা সময় এমন হয়েছিল যে তামিম ইকবালের পালস পাওয়া যাচ্ছিল না। এটা আসলে মানে যে কোনো মানুষের জন্য আসলে এটা পেথিক। আমরা আসলে বলার মতো বা বিশ্লেষণ করার মতো সিচুয়েশনে আসলে এই মুহূর্তে নাই, সত্যি কথা বলতে। একটা মানুষের পালস পাওয়া যাচ্ছিল না 10 মিনিটের বেশি সময়, তামিম ইকবালের পালস পাওয়া যাচ্ছিল না। মানে কেউ জানতো না আসলে সেই সময়টাতে তামিম ইকবালের অবস্থাটা কি। যারা সাথে ছিলেন তারাও আসলে সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি হচ্ছে। পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যখন তাকে চিকিৎসা করা হলো, প্রাইমারি চিকিৎসার পরে তামিম কিন্তু নিজেই বলেছিলেন যে ঢাকায় একটা হসপিটালে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য সেখানে তিনি আসলে চলে যাবেন। দ্বিতীয়বার যখন তিনি অ্যাম্বুলেন্সে করে হেলিকপ্টারের দিকে যাচ্ছিলেন তখন প্রথম যে অ্যাটাকটা হয়েছিল, হার্ট অ্যাটাকটা হয়েছিল, সেটা মাইনর অ্যাটাক ছিল, কিন্তু পরবর্তীতে যে অ্যাটাকটা হয়েছে সেটা মেজর ধরা হচ্ছে। কারণ এরপরেই তামিম ইকবালের ব্যথাটা এত বেশি তীব্র হয়েছিল যে তখন যারা ছিলেন পাশে, যে নার্স ছিল এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কথা বলা হয়েছে, তিনি নিজেও গণমাধ্যমে কথা বলেছেন যে এই ধরনের সিচুয়েশনে তিনি অনেক রোগীকে দেখেছেন যে তখন প্রাইমারি চিকিৎসাটাই আসলে কন্টিনিউ করতে হয়। তখন আবারও তিনি অ্যাম্বুলেন্সটাকে ঘুরিয়ে হাসপাতালে নিয়ে গেলেন এবং ইমার্জেন্সিতে কল করে জানিয়েছেন যে তামিম ইকবালকে আবারও নিয়ে আসা হচ্ছে হাসপাতালে। তিনি অল্প সময়ের মধ্যে, যেহেতু 3-4 মিনিটের গ্যাপ, খুব বেশি দূরে না হাসপাতালটা, সেখানে আবার নিয়ে গেলেন। যাওয়ার সাথে সাথে তামিম ইকবালকে আইসিইউতে নেওয়া হলো। ডাক্তাররা দেখলেন যে তার হার্টে একটা ব্লক হয়েছে, সেই ব্লকে একটা রিং পরানোর সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং এরপরে রিং বসানো হয়েছে। তামিম ইকবালের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে ডাক্তাররা যেভাবে ব্রিফ করেছেন যে তামিম ইকবালের এই সিচুয়েশন থেকে আসলে রিকভার করাটা মানে খুব সহজ আসলে রাস্তা ছিল না। যদি তাকে কোনোভাবে হেলিকপ্টারে তুলে নেওয়া হতো, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেওয়া হতো, তাহলে যে 20 মিনিট বা 30 মিনিট সময়ের যে গ্যাপটা হতো সেই গ্যাপটাতে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারত। সবার দোয়ায় তামিম ইকবাল আসলে সেই বড় ধরনের দুর্ঘটনাটায় আসলে পড়েননি। তামিম এখন পর্যন্ত যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশনটাতে বলা যাবে না যে তিনি 100% সুস্থ আছেন। তবে বড় ধরনের বিপদটা আসলে কেটে গিয়েছে। ডাক্তারদের সার্বক্ষণিক অবজারভেশনে তিনি আছেন। ডাক্তাররা যেটা বলেছেন যে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে পেশেন্টকে 48 ঘন্টা আসলে নিবিড় অবজারভেশনে রাখতে হয়। কারণ এখন যদি আরো একটা মাইনর বা মেজর অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয়, তখন অবস্থা কিন্তু আবারও অবনতি হতে পারে। সেই জন্য তাকে তাদের
যে আইসিইউ আছে সেই আইসিইউ থেকে সরিয়ে সিসিইউতে রাখা হয়েছে এবং নিবিড় অবজারভেশনে কিন্তু রাখা হয়েছে। আমি বলে রাখি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা পূর্ব নির্ধারিত বোর্ড সভা ছিল, সেই বোর্ড সভাটা ক্যান্সেল করা হয়েছে। সেখান থেকে বোর্ড সভাপতি সরাসরি চলে গিয়েছেন সাভারের যে হাসপাতালে তামিম চিকিৎসা নিচ্ছেন সেখানে। নাজমুল উদ্দিন ফাহিম স্যার গিয়েছেন এবং সুজন স্যার তার যে প্র্যাকটিস ছিল গুলশান ক্রিকেট ক্লাবের, তিনি কোচ, সেই প্র্যাকটিস রেখে তিনি কিন্তু সাভারে চলে গিয়েছেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের তিনিও তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। অপার বাংলা থেকে কলকাতা নাইট রাইডার্সদের পেজ থেকে তামিম ইকবালের দ্রুত রিকভারির জন্য আসলে তারা একটা পোস্ট করেছেন। লাসিথ মালিঙ্গা পোস্ট করেছেন, অনেক অনেক ক্রিকেটাররা আসলে পোস্ট করেছেন। তামিম ইকবাল এমন একটা নাম বাংলাদেশের, যে নামটা শুধু একজন ক্রিকেটার না, তাকে আসলে বলা হয় কলিজাওয়ালা খান। মানে এমন একটা সিচুয়েশনে সবাই আসলে বলছিলেন যে তামিম যত মানুষকে আসলে তিনি চিকিৎসা করিয়েছেন, যত মানুষকে তিনি নিজের টাকায় ভালো বেটার জীবনযাপন করার ব্যবস্থা করে দিয়েছেন, তাদের দোয়ায় অন্তত পক্ষে তামিম ইকবাল ফিরে আসবেন, ভালোভাবে ফিরবেন। ক্রিকেট খেলার দরকার নাই, তিনি ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করুন, এটাই আসলে সবার প্রত্যাশা। এখন পর্যন্ত যে সিচুয়েশনটা আছে, তামিম ইকবাল আগের থেকে ভালো আছেন। ফ্যামিলির সাথে যেহেতু কথাও বলেছেন, তার ফ্যামিলি মেম্বার সবাই সেখানে আছেন, ডাক্তারদের নিবিড় অবজারভেশনেও আছেন। পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত আগেও বলেছি, মাঝখানেও আমরা একটা ভিডিওতে তার সর্বশেষ অবস্থা জানানোর চেষ্টা করেছি, এখনো বলবো, মোনাজাতে তামিম ইকবালকে রাখবেন। যে কলিজাওয়ালা খানকে আসলে মানুষ দানবীর হিসেবে চিনে, যার কাছে মানুষ একটা সমস্যা নিয়ে গেলে সেটার দ্রুত সমাধান হন, সেটা যত টাকার সমস্যাই হোক বা যত বড় সমস্যাই হোক, তামিম ইকবাল সেটাকে সলভ করার চেষ্টা করেন। এবং এমন অহরহ উদাহরণ কিন্তু আছে, অনেক মানুষের চিকিৎসার দায়িত্ব তিনি সরাসরি নিয়েছেন। সেই মানুষটা ভালো চিকিৎসাটা পান, সেই মানুষটা ভালোভাবে রিকভার করুন, সেটাই সবার প্রত্যাশা। এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে সবাই তাকে মোনাজাতে রাখবেন এবং আমরা বিশ্বাস করি এত মানুষের দোয়া কখনো বিফলে যাবে না, যেতে পারে না।